হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেট হচ্ছে বাহুবলীকে নিয়ে। ইয়েস, বাহুবলী ডকুমেন্টারি সিরিজ একটা রিলিজ হচ্ছে। ইয়েস, এই ফ্রাইডেতেই রিলিজ হবে। যেটা মেবি বাহুবলী সিনেমাটাকে নিয়ে নয়, মানে বাহুবলী সিনেমাটা বানানোর যে প্রসেসটা, মেকিংয়ের ওপর একটি ডকুমেন্টারি আসতে চলেছে, যেটা এই ফ্রাইডেতে রিলিজ হবে। যেখানে বেসিক্যালি আমরা দেখতে পাবো হচ্ছে মানে এই সিনেমাটা বানানোর পেছনে কতটা ডেডিকেশন এবং কতটা লোকের মানে মেহনত, কতটা লোকের পরিশ্রম এই সিনেমাটার সাথে জুড়ে আছে, সেটা আমরা এই ফিল্মে এই ডকুমেন্টারির মধ্যে দেখতে পেতে চলেছি। এবং অলরেডি আমরা জানি যে একটা অ্যানিমেটেড সিরিজ রিলিজ হবে বাহুবলীর, যেটা আর কিছুদিন পরই মেবি রিলিজ হবে, বা 2027 মেবি রিলিজ হবে। আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম, এখন ভুলে যাচ্ছি, তাহলে আমাকে আবার দেখতে হবে। তো ওই সিরিজটা কিছুদিন পর এমনিতেই রিলিজ হবে বাহুবলীর, বাট একটা মেকিং নিয়ে একটা ডকুমেন্টারি সিরিজ কিন্তু আবার রিলিজ হতে যাচ্ছে এই বাহুবলীর ওপর। তো এটা শুক্রবার রিলিজ হবে, যারা যারা এক্সাইটেড অবশ্যই গিয়ে দেখতে পারেন। নেক্সট আবার হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে নিয়ে। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, এই সিনেমাটার সাথে নাকি ডুমসডের কোনো কানেকশন আমরা দেখতে পাবো না। ইয়েস, কোনো কানেকশন নাকি ডাইরেক্ট থাকবে না ডুমসডেকে নিয়ে। এই সিনেমাটা বেশিরভাগ কাইন্ড অফ একটা সোলো মুভি হতে চলেছে, যেটা শুধু স্পাইডারম্যানকে ঘিরেই সিনেমাটা বেশিটা ফোকাস করবে, এবং কোনো ডাইরেক্ট যে কানেকশন এমসিউর সাথে মানে আমাদের ডুমসডের সাথে এরকম নাকি থাকবে না। লেটেস্ট রিপোর্ট এটাই বলছে। এটা একটা সোলো টাইপ মুভি হবে, যেখানে হয়তো লাস্টের দিকে হয়তো ক্যারেক্টারগুলো রাখা হবে, বাট ডাইরেক্ট যে একটা লিঙ্ক ডুমসডের সাথে, যে আমরা হয়তো বলবে যে ডুমসডের সাথে কানেক্ট, বা পরে এরকম কিছু, বা রবার্ট ডনি জুনিয়রকে দেখাবে ভিক্টর ডুমকে, তো এইরকম নাকি কোনো কানেকশন থাকবে না। ইয়েস, আমি জানি এটা শুনে আপনারা অনেক শকড হয়ে যাবেন, কারণ স্পাইডারম্যান ফিল্ম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রুস ব্যানার, পানিশার এরা সব আছে, জিন গ্রে আছে, এবং অলরেডি ডুমসডেতে এক্সম্যানের থাকবে সবাই। তো এরকমই এখন উঠে এসছে, ঠিক আছে, যে স্পাইডারম্যানের নাকি কোনো কানেকশন থাকবে না, বাট আমার মনে হয় না এটা হবে বলে। এটা লাস্টে কোনো না কোনো কানেকশন ডুমসডের সাথে থাকবে, কারণ এত বড় সিনেমা কেভিন ফেকি কোনোদিনই মিস করবে না, ঠিক আছে, সেটা অবশ্যই। মানে এই সিনেমার সাথে ডুমসডের কানেকশন থাকবে না, এটা হজম করতে সত্যিই মানে একটা মানে প্রবলেম হয়। বাট এরকমই রিপোর্ট উঠে আসছে এখনো পর্যন্ত। দেখা যাক, যখন সিনেমা আসবে তখন আমরা আস্তে আস্তে আরও জানতে পারবো। এবং এখনও সিনেমা রিলিজের অনেক দিন বাকি, এবং এই সিনেমাটা অ্যাডভান্স বুকিংয়ে অলরেডি মাথা খারাপ করে দিচ্ছে। এই সিনেমাটা নাকি ফার্স্ট ডেতে নাকি 300 থেকে 400 মিলিয়নের কাছাকাছি বক্স অফিস কালেকশন করতে পারে। ইয়েস, এরকমই লেটেস্ট রিপোর্ট বলছে। মানে যদি এরকম হয় তাহলে কিন্তু অ্যাভেঞ্জার্স এন্ড গেম এবং স্পাইডারম্যান নো ওয়ে হোমের পরে মেবি প্রথম সিনেমাটা হবে যেটা এত একটা বড় বিজনেস মানে করবে, ঠিক আছে। মানে এর আগে কোনো সিনেমা করেনি। এই সিনেমাটা যে অ্যাডভান্স বুকিং, মানে জাস্ট অ্যাডভান্স বুকিং খোলার 24 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন ক্রস করে গেছে অ্যাডভান্স বুকিং। ইয়েস, 10 মিলিয়ন। এবং রিলিজের এখনও মানে প্রায় 43-44 দিন বাকি এই সিনেমাটা, ঠিক আছে। এবং এখন থেকে এরকম মানে জাস্ট একটা রেসপন্স তো শোনা যাচ্ছে নাকি 500 মিলিয়ন, 400 থেকে 500 মিলিয়ন গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড নাকি ওপেনিং তুলতে পারে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, এরকমই রিপোর্ট উঠে আসছে। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কার কার স্পাইডারম্যান এক্সাইটেড, কি মনে হয় এই সিনেমাটা অ্যাভেঞ্জার্স এন্ড গেম বা আভতার, যেটা এই মুহূর্তে এখন হাইস্ট ক্রসিং ফিল্ম পুরো ওয়ার্ল্ড সিনেমার মধ্যে, এই দুটো সিনেমাকে কি বিট করতে পারবে, নাকি এই সিনেমাটা মানে আমাদের নো ওয়ে হোমকেও বিট করতে পারবে, না এন্ড গেমকে? এইসব ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কি মনে হয়। নেক্সট আবার হচ্ছে টক্সিককে নিয়ে। তো টক্সিক কবে রিলিজ হবে এটা নিয়ে প্রায় অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে। সবাই বলছে 2027 শিফট করে যাবে। অলরেডি মানে শুটিং মানে আউটপুট পছন্দ হয়নি ইয়াসের, যার কারণে আবার রিশুট করা হয়েছিল। মানে 100 দিনের নাকি রিশুটেরও আপডেট উঠে এসেছিল। তো এখন মেকার্সরা কিন্তু এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে টক্সিক কিন্তু 26 আগস্ট রিলিজ হতে চলেছে। ইয়েস, প্যারাডাইজ 21 আগস্ট রিলিজ হবে আমরা শুনেছিলাম, তার 5 দিন পর রিলিজ হতে যাচ্ছে টক্সিক, ইয়াসের টক্সিক। এবং ওই সময় শ্রদ্ধা কাপুরের ইথা সিনেমাটাও রিলিজ হবে, এরকমই মানে এখনো পর্যন্ত যা মানে সেট করা আছে সেই হিসাবে দেখতে গেলে ইথা, টক্সিক, আরেকটা কি সিনেমা আছে, এই 3টে সিনেমা কিন্তু একসাথে রিলিজ হবে মানে টক্সিক রিলিজ ডেটের সময়। তো ক্লাস একটা বড় ধরো হতে পারে মানে একদিনের গ্যাপের মধ্যেই, বাট টক্সিক কিন্তু এখন রিলিজ হবে 26 আগস্ট। আপনাদের কি বক্তব্য, কত এক্সাইটেড টক্সিককে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তো ধুরন্ধরের দুটো পার্ট মিলিয়ে রণবীর সিং কামিয়েছে 325 কোটি টাকা। ইয়েস, 325 কোটি টাকা কামিয়েছে ধুরন্ধরের দুটো পার্ট মিলিয়ে। রণবীর সিং ধুরন্ধর থেকে 25% শেয়ার পেয়েছে, যার কারণে টোটাল যে অ্যামাউন্টটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 325 কোটি টাকা।
রণবীর সিংও 25% নিয়েছে এবং এখানে আদিত্য ধার যে ডিরেক্টর সেও 25% নিয়েছে, বাকি 50% আমাদের এর কাছে জিও স্টুডিওসের কাছে আছে। তো যার কারণে এই দুটো সিনেমার সাকসেসের পর টোটাল 325 কোটি টাকা আয় করেছে রণবীর সিং এই ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজ থেকে। তো জাস্ট ভাবুন, মানে দুটো সিনেমা দিয়েই সে 325 কোটি টাকা নিজে প্রফিট শেয়ারে কামিয়ে নিয়েছে। এবার এরপরে মানে আমাদের তো আছে, রেমুনারেশন তো আছেই। তো রণবীর সিং 325 কোটি টাকা ধুরন্ধর থেকে কামিয়েছে শুধু শেয়ার নিয়ে, ঠিক আছে, প্রফিট শেয়ার নিয়ে। এরপরে এক্সট্রা তো ফিস টিস সব আছে। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন 25শে জুন A23 এর লুক টেস্টের জন্য তারা শ্যুট করবে, ইয়েস, মানে ফটোশ্যুট হবে এবং তার পাশাপাশি একটা টাইটেল প্রোমো নাকি তারা শ্যুট করবে 25শে জুনে। এবং তারপরে নাকি এই প্রোমোটা হয়তো আমরা মেবি আগস্ট বা অক্টোবরের দিকে হয়তো মেবি দেখতে পেতে চলেছি। এই A23 যেটা হচ্ছে লোকেশ কানাগড়ার সাথে আল্লু অর্জুনের নেক্সট ফিল্ম, তো সেই সিনেমার প্রোমো শ্যুট এবং লুক টেস্ট কিন্তু 25শে জুন থেকে চালু হতে যাচ্ছে। তো কি বক্তব্য আপনাদের এই সিনেমাটাকে নিয়ে? কারা কারা এক্সাইটেড আল্লু অর্জুন লোকেশ কানাগড়াজের কম্বোকে একসাথে দেখার জন্য, এবং এই সিনেমার টাইটেল কি হতে পারে, কি মনে হয় আপনাদের অবশ্যই লিখে জানাবেন। তো 25শে জুন হয়ে যাওয়ার পরে হয়তো এই বছরের যে কোনো সময় আমরা কিন্তু আল্লু অর্জুনের নেক্সট ফিল্মের নাম, তার পাশাপাশি নতুন ফার্স্ট লুকও দেখতে পেতে চলেছি। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে 3 ইডিয়টসকে নিয়ে। তো রাজকুমার হিরানি জানিয়েছে রিসেন্টলি একটা ইন্টারভিউয়ে যে 3 ইডিয়টসের গল্প, যে 3 ইডিয়টস যে সিকুয়েলটা আসতে চলেছে সেটা কিন্তু মানে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই চালু হবে না। এখানে গল্পটা আমরা দেখতে পাবো র্যাঞ্চো, ফারহান এবং রাজু, এরা তিনজন এখন কিন্তু বিবাহিত এবং এদের তিনজনের মানে বিবাহিত জীবনে মানে সংসারী জীবনে এখন মানে মিডল ক্লাসের যে ক্রাইসিসটা হয় টাকা নিয়ে ফাইন্যান্সিয়ালি, তো সেই ক্রাইসিসটা নাকি এরা করবে, ফেস করবে এবং সেই প্রবলেমটা নিয়েই 3 ইডিয়টস ডিল করবে। ইয়েস, 3 ইডিয়টস পার্ট 2 মানে পরিস্থিতি নিয়ে, মানে বিবাহ জীবনের পরিস্থিতি নিয়েই কিন্তু ডিল করতে চলেছে, এরকমই রাজকুমার হিরানি জানিয়েছে। যে মিডল ক্লাস ক্রাইসিস, যে প্রবলেম আমরা ফেস করি আর অর্থনৈতিক দিক থেকে বা একটা মিডল ক্লাসের লোকের মানে সংসারে যেরকম যেরকম প্রবলেম হয়, সেই সব ক্রাইসিস নিয়েই নাকি এই সিনেমাটা তুলে ধরবে এবং সেটার উপরেই ফোকাস করা হবে পার্ট 2টা। তো কি বক্তব্য আপনাদের, কি মনে হয় এই সিনেমাটা 3 ইডিয়টসের রেকর্ড ভাঙতে পারবে? এই সিনেমাটাকে পারবে আমির খানেরই সিনেমা দাঙ্গালের রেকর্ড ভাঙতে? এবং কি মনে হয় কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে যখন 3 ইডিয়টস রিলিজ হবে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সাকিব খানকে নিয়ে। ইয়েস, বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়, তার সাথে সাকিব খান নাকি আবার কাজ করতে চলেছে। এই আপডেটটা আমি এর আগেও দিয়েছিলাম, বাট এখন শোনা যাচ্ছে নাকি মানে খুব শিগগিরই নাকি এর অ্যানাউন্সমেন্টটা আমরা পেতে চলেছি। ইয়েস, মেহেদি হাসান হৃদয় সে রিসেন্টলি একটা ইন্টারভিউ এটা জানিয়েছে যে মানে গল্প তাদের রেডি এবং তারা খুব শিগগিরই নাকি এটা অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট সেটা নাকি মানে করে দেবে, অ্যানাউন্সমেন্ট করে দেবে এবং তারা এই সিনেমাটাকে আরও বড় লেভেলের নেক্সট লেভেলের একটা সিনেমা বানাবে, যেটা বরবাদ রাক্ষসের থেকেও অনেক বড় একটা সিনেমা হতে চলেছে এবং এই গল্পটা নাকি সবারই ভালো লাগবে। রিসেন্টলি একটা ইন্টারভিউ মেহেদি হাসান হৃদয়, যে বরবাদ এবং রাক্ষস দুটো মাত্র সিনেমা করেছে এখন এবং দুটোই বলা যায় বাংলাদেশে ভালো চলেছে। মানে একটা তো অল টাইম ইন্ডাস্ট্রি হিট, বাংলাদেশের হাইয়েস্ট ক্রসিং, বরবাদ এই ডিরেক্টরেরই দেওয়া, এবং রাক্ষসটা মোটামুটি একটা কালেকশন করেছে, রাক্ষসও লোক সেলিব্রেট করেছে ওদের ওখানে। তো সাকিব খানের সাথে তার নেক্সট ফিল্ম অ্যানাউন্সমেন্ট হয়তো মেবি আমরা এই 1 মাসের মধ্যেই হয়তো দেখতে পেয়ে যাবো। কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন এই কম্বোটাকে নিয়ে। নেক্সট আপডেট হচ্ছে কিং খানের এসআরকে নিয়ে। শাহরুখ খান স্টার আর আপকামিং মাচ ওয়েটেড ফিল্ম কিং, ডিরেক্টেড বাই সিদ্ধার্থ আনন্দ, যাতে 70% বলিউড আছে। এই সিনেমাটার মিউজিক রাইট এখন আছে জি মিউজিকের কাছে। ইয়েস, জি মিউজিক তারা কিন্তু এটাকে কিনে নিয়েছে এই সিনেমার মিউজিক রাইট, যেটা হিউজ, এটা রেকর্ড ব্রেকিং দামে, সেটা হচ্ছে 45 কোটি টাকা। ইয়েস, 45 কোটি টাকায় জি মিউজিক তারা কিং মুভির গানের রাইটস কিন্তু কিনে নিয়েছে এবং এটা কিন্তু বলিউডের হাইয়েস্ট একটা মানে রেকর্ড। এই মানে মিউজিকের রাইটস এত কোটি টাকা এখনো পর্যন্ত বিক্রি হয়নি, যে রেকর্ডটা কিন্তু এখন শাহরুখ খানের কাছে আছে। তো আফটার 2700 কোটি টাকার সিনেমা দেওয়ার পরে, এক বছরে 2700 কোটি টাকার সিনেমা দিয়েছিল, 2600 কোটি টাকার কাছাকাছি শাহরুখ খান 2023-এ, যেটা এখনো পর্যন্ত কেউ ছুঁতে পারেনি। তো হ্যাঁ, ধুরন্ধর ছুঁয়েছে, বাট ধুরন্ধর যেহেতু ডিসেম্বরে রিলিজ হয়েছিল তো ওটা আমি সেম ইয়ারে ধরতে পারবো না, তো ওটা তো পরে দিয়ে। বাট দেখতে গেলে রণবীর সিং মানে 3 মাসের গ্যাপে 3000 কোটি টাকা দিয়েছে, বাট আমি যদি 1 বছরে দেখি পরপর 3টে, সেটা তো শাহরুখ খান অবশ্যই আছে। তো 45 কোটি টাকায় জি মিউজিক কিন্তু কিংয়ের রাইটস কিনে নিয়েছে, মিউজিক রাইটস। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে? কারা কারা কিং সিনেমা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে শাহরুখ খানের পাঠান 2কে নিয়ে। তো পাঠান 2 কিন্তু পুরোপুরি কনফার্মড। ইয়েস, পাঠান 2 কিন্তু কনফার্ম, বাট এই সিনেমাটা কিন্তু পাঠান লেভেলের হবে না, এই সিনেমাটা কিন্তু ওয়ার্ল্ড লেভেলের হবে না।
মানে এই সিনেমাটা হলিউডিশ টাইপ সিনেমা হবে না, এই সিনেমাটা নাকি খুব ডার্ক এবং একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো একটা স্পাই থ্রিলার ফিল্ম হবে। সেটার ইন্সপিরেশন নাকি ধুরন্ধর থেকে নিয়েছে মেকার্সরা। ইয়েস, ধুরন্ধর দেখার পর মেকার্সদের এরকম মনে হয়েছে, এবং রিসেন্ট টাইমে স্পাই ইউনিভার্সের যা অবস্থা সেইটা দেখে আলফারও ট্রেলার মানে অতটা ভালো রেসপন্স পায়নি, অ্যালফা নিয়েও অতটা লোকে এক্সাইটেড নয়, স্পাই ইউনিভার্স নিতে একদমই নয়। তো যার কারণে মেকার্সরা মানে আদিত্য ধার ওয়ারএফ তারা ঠিক করেছে, সরি আদিত্য ধার নাই, আমাদের এই আদিত্য চোপড়া, সে ঠিক করেছে যে পাঠান 2 কিন্তু পুরোপুরি একটা ধুরন্ধর টাইপের একটা ফিল্ম তারা বানাবে, যেটা ডার্ক ইন্টেন্স একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচের একটা ফিল্ম হবে, যার মধ্যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ক্যারেক্টারাইজেশন এবং তার পাশে আমাদের ড্রামার উপর বেশি ফোকাস দেওয়া হবে, নাকি হলিউডের গান বাজনা মানে মানে ওভার দ্য টপ অ্যাকশন এরকম না। এরকমই লেটেস্ট আপডেট। তো পাঠান 2 দেখা যাক এবার শাহরুখ খান রণবীর সিংয়ের মতো একটা রোল প্লে করে নাকি স্পাই ইউনিভার্সে, অবশ্যই সেটা দেখার মতো বিষয় হবে। তো পাঠান 2 হচ্ছে, বাট এটা কিন্তু একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ধুরন্ধরের মতো সিনেমা হবে, যেটা ধুরন্ধর থেকে ইন্সপায়ার্ড মেকার্সরা, এরকমই লেটেস্ট আপডেট। এবং এই সিনেমাটা 2027 ফ্লোরে যেতে চলেছে। কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, কালকি 2কে নিয়ে। তো কালকি 2-এতে আলিয়া ভাট থাকবে, আপডেটটা আমি দিয়েছিলাম, বাট এখন এর যে ডিরেক্টর নাগ অশ্বিন সে কিন্তু নিজেই জানিয়েছে যে আলিয়া ভাট কিন্তু এই সিনেমার পার্ট নয়। ইয়েস, এই সিনেমার পার্ট কিন্তু সে নয়, সে আর নাগ অশ্বিন এটা জানিয়ে দিয়েছে। এবং সে এটাও বলেছে যে কালকি রিলিজ হওয়ার আগে, কালকি পার্ট 2 রিলিজ হওয়ার আগে, যেটা আমি বলেছিলাম এর আগেও, তারা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে এপিসোড তারা ওটিটিতে রিলিজ করবে, যেরকম বুচ্চি এবং ভৈরবের যেরকম কালকি পার্ট 1 যখন রিলিজ হয় তখন তারা যে অ্যানিমেটেড সিরিজ এনেছিল, ঠিক সেরকমই নাকি এবার সিরিজ আমাদের এপিসোড ওয়াইজ তারা কিন্তু প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার তারা আনবে এই আমাদের এই কালকি 2 রিলিজের আগে, এরকমই তারা জানিয়েছে। এবং এটা টোটাল 3টে পার্ট হতে চলেছে, কালকি 2 সিনেমাতে 3টে পার্ট আমরা টোটাল দেখতে পেতে চলেছি, 3 পার্টের ফ্র্যাঞ্চাইজি এটা হতে চলেছে। এবং মানে রিলিজের আগে তারা মানে এই এপিসোডগুলো ছাড়বে, এবং এই সিনেমার মধ্যে নাকি মানে আরও কিছু বড় বড় চমক আমরা দেখতে পেতে চলেছি, এবং সেই চমকের গ্লিমস কিন্তু আমরা ওই যে এপিসোডগুলো আসবে ওতেও দেখতে পেতে চলেছি। তো কালকি 2 এর শুটিং অলরেডি নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে। তো কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে যাবেন। কালকি 2 নিয়ে কারা কারা এক্সাইটেড। সরি, সেপ্টেম্বর থেকে এই সিনেমার শুটিং পুরোপুরি চালু হয়ে যাচ্ছে, পরের বছর ডিসেম্বরে মেবি রিলিজ ডেট টার্গেট করছে। কালকে অলরেডি 1100 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছিল। তো সেকেন্ড পার্ট আসলে কি মনে হয় কত কোটি টাকার কালেকশন করবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিং মিডিয়াকে বয়কট করেছে। ইয়েস, রণবীর সিং এখন টোটাল 1.5 বছর কোনো মিডিয়া ইন্টারাকশান, কোনো ইন্টারভিউ, কোনো জার্নালিস্টের সাথে কোনো সাক্ষাৎকার এরকম কিচ্ছু দেবে না। মিডিয়া ইন্টারাকশান পুরোপুরি অফ 18 মাসের জন্য রণবীর সিংয়ের। ইয়েস, রণবীর সিং নিজেই এটাকে মানে ডিসিশনটা নিয়েছে এবং সে মিডিয়াকে অ্যাভয়েড করছে, সে কোনো ইন্টারভিউ দেবে না। এবার এটা কেন সেটা পরবর্তী 18 মাস পরে আমরা জানতে পারবো। এবং রণবীর সিং হয়তো এখন বুঝেছে ধুরন্ধর যেরকম লেভেলের সিরিয়াসনেস তাকে এনে দিয়েছে, হয়তো সে সেটাকে ক্যারি করতে চাইছে, এটা আমার মনে হচ্ছে। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। কি মনে হয় এই ডিসিশনটা রণবীর সিং কি ভালো নিয়েছে না খারাপ, অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের এখানে টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর এবং লাক্সের আপকামিং সিনেমা লাগ যা গালে। এই সিনেমাটা রিলিজ ডেট হচ্ছে মে মাসের 14 তারিখ 2027। ইয়েস, কারণ ঝড়ের প্রোডাকশন হাউস থেকে আসা এই ফিল্মটা এটা মানে অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে, বা রোম্যান্টিক একটা অ্যাকশন ফিল্ম আপনি বলতে পারেন, অ্যাকশন রোম্যান্টিক ফিল্ম। তো এই সিনেমাটা মে মাসের 14 তারিখ পরের বছর রিলিজ হতে চলেছে। ইয়েস, মানে এখনও ঠিক 1 বছর পরে। তো কি মনে হয় এই ফিল্মটা টাইগার শ্রফের কি কামব্যাক ফিল্ম হতে পারে, অবশ্যই কমেন্টে লিখে যাবেন। যদিও তার আগে টাইগার শ্রফের মেবি কোনো ফিল্ম রিলিজ হবে না, আমার মনে হচ্ছে ডাইরেক্ট ওটাই রিলিজ হবে। তো কি মনে হয় টাইগার শ্রফের এই ফিল্মটার মাধ্যমে টাইগার শ্রফ কি কামব্যাক করতে পারবে, অবশ্যই লিখে যাবেন। নেক্সট আবার হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার 72% প্রফিট শেয়ার নিতে চলেছে। ইয়েস, ওয়েলকাম টু দ্য জঙ্গল থেকে। ইয়েস, এরকমই ঠিক শুনছেন আপনারা। এই সিনেমার জন্য সে চার্জ করেছে 1.8 কোটি, মানে 2 কোটি টাকা সে মাত্র নিয়েছে, এবং সে প্রফিট শেয়ার নেবে 72% এই সিনেমাটা থেকে। যদি এই সিনেমাটা প্রফিট মানে কামায়, তাহলে 72% প্রফিট শেয়ার সেই সিনেমাটাকে নেবে, এবং যে প্রডিউসার তার কাছে যাবে মাত্র 28%। এরকমই একটা ডিল করেছে, মানে অক্ষয় কুমার কোনো ফিজ নেয়নি, মাত্র 2 কোটি টাকা সেই সিনেমাটার জন্য নিয়েছে, বাকিটা পুরোপুরি সে হোল্ড করছে প্রফিট শেয়ারের ওপর। এবং যদি এই সিনেমাটা ভালো বক্স অফিস কামায়, তাহলে 72% শেয়ার যাবে আমাদের অক্ষয় কুমারের কাছে, আর এবং 28% যাবে আমাদের প্রডিউসারের কাছে। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কি মনে হয় ওয়েলকাম টু দ্য জঙ্গল 200 কোটিও কি করতে পারবে, এবং সত্যি কি এই ডিসিশনটা অক্ষয় কুমারের নেওয়াটা ঠিক হয়েছে, সে যে এই রিস্কটা নিয়েছে এটা কি ভালো না খারাপ, অবশ্যই লিখে যাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওয়েলকাম টু দ্য জঙ্গলকে নিয়ে। তো ওয়েলকাম টু দ্য জঙ্গল কিন্তু ইউএস সার্টিফাইড হয়েছে, এবং এই সিনেমাটা 26শে জুন রিলিজ হচ্ছে, মানে কিছুদিন পরে।
এবং এই সিনেমাটা 2 ঘন্টা 44 মিনিটের সিনেমা হতে চলেছে। ইয়েস, 2 ঘন্টা 44 মিনিটের সিনেমা হবে ওয়েলকাম টু দ্য জঙ্গল, এবং ইউএস সার্টিফাইড হয়েছে এই সিনেমাটা। তো আর কিছুদিন পরে আমরা জানতে পারবো যে এই সিনেমাটার যে এই অক্ষয় কুমার যে ডিসিশন নিয়েছে সেটা কতটা ভালো এবং কতটা খারাপ। কি বক্তব্য আপনারা ওয়েলকাম টু দ্য জঙ্গলকে নিয়ে কতটা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রবি তেজাকে নিয়ে। তো রবি তেজা আবার একটা ক্রিঞ্জ ডিরেক্টরের সাথে কাজ করতে চলেছে। ইয়েস, তার রিসেন্ট একটা সিনেমা আসছে যেটা একটা বাচ্চা মেয়েকে নিয়ে, সিনেমাটার নামটা আমি ভুলে যাচ্ছি। সেই সিনেমাটার পোস্টার বা প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো দেখে আমি ভাবছিলাম রবি তেজা ট্র্যাকে ফিরেছে, বাট না, সে কাজ করতে চলেছে দ্য রাজা সাহেবের মতো ডিজাস্টার সিনেমার ডিরেক্টর মারুতির সাথে। ইয়েস, ডিরেক্টর মারুতি, তার সাথে রবি তেজার নেক্সট কাজ হতে চলেছে। আর কিচ্ছু বলার নেই, এই আপডেটটা আমার দেওয়া ছিল রবি তেজাকে নিয়ে। আপনাদের কি বক্তব্য এবার আপনারা বলবেন। নেক্সট আপডেটটা হচ্ছে ককটেল 2কে নিয়ে। তো ককটেল 2 ভালো কিন্তু বক্স অফিস কালেকশন করেছে। সিনেমাটা নিয়ে মিক্সড রিভিউ আছে, যেখানে তারানা দাস 4টে স্টার দিয়েছে। আমাদের বলিউডের কিছু রিভিউয়ার তারা ভালো বলেছে, কিছু রিভিউয়ার খারাপ বলেছে। তো ককটেল 2 প্রথম দিনে কামায় 13.5 কোটি টাকা, সেকেন্ড দিনে কামায় 16 কোটি টাকা, 16.5, এবং থার্ড নম্বর দিন মানে রবিবারে কামিয়েছে 17 কোটি প্লাস। তো সিনেমাটা কিন্তু ভালো স্টার্ট নিয়েছে এবং ভালো হোল্ডও ধরে রেখেছে। দেখা যাক আজ থেকে কীরকম কী হয় এই সিনেমাটার মাধ্যমে দিয়ে। কারা কারা ককটেল 2 দেখেছেন অবশ্যই লিখে জানাবেন। নেক্সট লাস্ট একটা আপডেট হলিউড থেকে। তো দ্য ফিউরিয়াস বলে একটা সিনেমা রিলিজ হয় কিছুদিন আগেই, ঠিক আছে, থিয়েটারে, যেটা অ্যাকচুয়ালিতে মানে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল 2025-এ। তারপরে সিনেমাটা এই বছর এই কিছুদিন আগেই জুন মাসেরই মানে এই মাসেরই কিছুদিন 14 জুন মেবি থিয়েটারে রিলিজ হয়। এটা একটা হংকং ফিল্ম, ঠিক আছে। তো এই সিনেমাটা যার নাম হচ্ছে দ্য ফিউরিয়াস, যেটা অ্যাকশন নিয়ে খুব প্রশংসা হয়েছে এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে ফিল্মটা। তো এই ফিল্মটা দ্য ফিউরিয়াস ডিজিটালে রিলিজ হবে জুলাই মাসের 14 তারিখ। ইয়েস, জুলাই মাসের 14 তারিখ রিলিজ হতে চলেছে, মানে এখন থেকে ঠিক মানে আমাদের ধরুন 23-24 দিন পর এই সিনেমাটা ওটিটিতে আমরা রিলিজ হতে দেখতে পেতে চলেছি। তো কারা কারা দ্য ফিউরিয়াস অলরেডি থিয়েটারে দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমি দেখিনি, আমি ওটিটি রিলিজ হয়ে দেখি। তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই জানাবেন। তো কারা কারা সিনেমা কাদের মানে সিনেমার আলোচনা নিয়ে পছন্দ, মানে কাদের ভালো লাগে, কারা কারা সিনেমা নিয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা সিনেফাইলস অবশ্যই কমেন্ট করবেন। তো এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার আপডেট ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ।